পুরুষত্বহীন ছেলের সাথে আমি বাকি জীবন কাটাতে চাই না এমপি রুশবিহান মির্জা। একজন মেয়ে যা চায় তা দেওয়ার ক্ষমতা আপনার নেই, তাই আজকে কোর্ট দাঁড়িয়ে আপনাকে আমি তালাক দিলাম বলে মেয়েটি খসখসে কিছু কাগজে সাইন করার আগে তার লুটিয়ে পড়ল নিচে। গলগল করে রক্ত গড়িয়ে পড়ল মেয়েটার মাথা দিয়ে। পুরো এজলাস রুম স্তব্ধ হয়ে গেল। সবাই তাকালো এমপি রুশবিহান মির্জার দিকে। রুশবিহানের ঠোঁটে ক্রূর হাসি, এখনো হাতের বিন্দুকটা তাক করে আছে মেয়েটার। কিয়তক্ষণ থেমে আবার মেয়েটার উদর বরাবর কয়েকটি গুলি ছেড়ে সোফায় বসে গেল আরাম করে। এজলাস রুমে উকিল, জজ সবাই থরথর করে কেঁপে উঠছে সামনে মানুষটাকে দেখে। এই মানুষটা কোনো মানুষ না, আস্ত একটা শয়তান বললে ও কম হবে মনে সবার। এই রূপনগরের শহরে তার কথা সবার আগে রুশবিহান লাশটার দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, আলী। সাথে সাথে একটা কালো মোটা লোক এসে হাজির, মাথার তেলতেলে তাক বিন্দমান লোকটা। তাকে দেখতে একদম আফ্রিকার বংশোদ্ভূত লাগছে। লোকটা নিচু হয়ে কুর্নিশ জানিয়ে বললেন হুজুর। বলেন হুজুর। রুশবিহান লাশের দিকে তাকিয়ে বলল, এই শাহ স্টাইলে লয়ে যা, আমার নাকি পুরুষত্ব নাই। শাহ স্টাইলে একদিন কাছে আসলি তো চুকচুক করে পালিয়ে যেতি, না পালালে তোর আমি বুঝাইয়া দিতাম এই এমপি রুশবিহান মির্জা কত পাওয়ার আছিল। তা না করে আমারে অপবাদ দেওয়া হইতাছে। বলেই পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে ধোঁয়া উঠাতে লাগলো রুশবিহান। রুশবিহানের পরনে কালো শার্ট, শার্টের ওপরে 3টে বোতাম খোলা, আর নিচে সাদা লুঙ্গি পরে আছে। চুলগুলো এলোমেলো, বয়স 33, উচ্চতা 6 ফুট। রূপনগর শহরের সদ্য নবনির্বাচিত এমপি। তাকে এক দেখায় কেউ গুন্ডা বলতে বাধ্য। তার পোশাক আশাক বেশ ভূষা দেখে। একজন উকিল ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে বলল, হুজুর, আমাদের মাফ করে দিন। কত বারণ করলাম মেয়েটাকে যে হুজুরের সাথে পাঙ্গা না নিতে, কিন্তু ম্যাডাম আমাদের কথা শুনল না। রুশবিহান উঠে লুঙ্গির গিঁটটাকে শক্ত করে বেঁধে বলল, আমারে বোঝাইতে হইব না উকিল বাবু। তোমার মতো হাজারটা উকিল আমি জন্ম দিয়েছি, তাই সামনে থাইকা সইরা যান, না হলে মেজাজ গরম হইলে আজকে রাইতে বইয়ের লগে লুলু খেলিতে পাইবেন না। তার আগে লুলু খেলার জায়গা কাইটা লইয়া চইলা জামুগা বলে একগাল ধোয়া লোকটার মুখ বরাবর ছেড়ে দেয় রুশবিহান। লোকটার লজ্জায় মাথায় নিচু করে সরে গেল সামনে থেকে। রুশবিহান এক হাতে লুঙ্গির এক মাথা ধরে আর এক হাত দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে এগিয়ে গেল জজের দিকে। মুখে বাঁকা হাসি বিন্দমান তার। জজ পারে না যে চেয়ার থেকে এক লাফে উঠে পালিয়ে যায়। ভয়ে কাঠ হয়ে বসে রইল এক জায়গাতে। রুশবিহান জ্বলন্ত সিগারেটটা মুঠো মধ্য পুরে বলল, তা জজ সাহেব কয় টাকা লইয়াছেন আকবরের কাছ থেকে? জজ আমতা আমতা করে বলল, স্যার, আমি কোনো টাকা নেইনি, আমাকে ছেড়ে দিন প্লিজ। রুশবিহান লুঙ্গিটাকে কোমরের সাথে বাঁধতে বাঁধতে বলল, মিছা কথা কইয়েন না, এক পা কবরে চইলা গেছে গা, তাইলেই মিছা কথা কেন বলিছেন? জজ ভয়ের শুকনো ঢোক গিলে বলল, বিশ্বাস করেন স্যার, আমি মিথ্যা বলছি না। আপনার না বাকিটুকু বলার আগেই রুশবিহান জজের বুক বরাবর 4টা গুলি ছুড়ে দেয়। আলী এগিয়ে এসে বলল, বাড়ি চলেন হুজুর, ওখানে দাদা আপনারে ডাকছে। রুশবিহান বন্দুকটাকে কপালে ঘোষা দিয়ে বলল, আগে নিজেরে ঠান্ডা করমু, তারপর হের লগে কথা কমু আমি। হের কারণে আমারে এত অপমানিত হইতে হইল।
বলেই গটগট করে বাইরে চলে গেল রুশভিয়ান। পিছনে আলী এগিয়ে গেল তার হুজুরের পিছু পিছু। গোটা কোর্ট চত্বর ফাঁকা। তারা সবাই জানে আজকে এমপি রুশভিয়ান মির্জাকে কোর্টে আসবে তা কারো সাধ্য হয়নি। কোর্টে আসার কোর্টের সামনে সারি সারি করে 7টা মার্জিস কার দাঁড়িয়ে আছে। কারো কাছে দাঁড়িয়ে আছে অনেকগুলো মোটাসোটা লোক। প্রত্যেকের হাত মোটা মোটা রাইফেল, পরনে শার্ট আর লুঙ্গি। মার্সিডিজ গাড়ির সামনে তাদের বড্ড বেমানান লাগছে। হয়তো শার্ট প্যান্ট পরলে বেশ মানানসই লাগতো, কিন্তু রুশভেনের কাছে এটাই চয়েস। সে মনে প্রাণে একজন বাঙালি মানুষ, তাই শার্ট প্যান্ট সুতো জুতো তার কাছে বড্ড বেমানান। তার একটাই কথা, বাঁচলে বাঙালি হইয়া বাঁচমু, না হইলে মইরা যামু। তার দলের প্রতিটা লোকের একই পোশাক। এদের পোশাকের কারণে লোক অনায়াসে চিনে ফেলে এগুলো এমপি রুশভিয়ান মির্জার লোক। রুশভিয়ান এগিয়ে গেল সামনে গাড়ির দিকে। একজন লোক গাড়ির দরজা খুলতে এলেই রুশভিয়ান তার কান বরাবর থাপ্পড় মেরে বলল, আমার হাত নাই সুদানির ফুয়া, তোরে কেডা খুলিতে বইল গাড়ির দরজা। আলী এগিয়ে এসে বলল, হুজুর, এই ছেলেটা নতুন আইছে, হের লইগা নিয়ম কানুন জানে। রুশভিয়ান ছেলেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আলী সামনের সিটে বসলো। এরই মধ্যেই গাড়ি স্টার্ট দিয়ে দেয়। কংক্রিটের রাস্তা দিয়ে এগিয়ে গেল 7টা মার্সিডিজ গাড়ি। আর কত ঘুমাবে মহারানী, সকালে যে হয়ে গেছে, এবার উঠে বাড়ির কাজ কামগুলো করেন। কথাগুলো রাগী স্বরে বলল রুমি বেগম তার ননদের মেয়ে ইনানকে। ইনান কম্বলটাকে শক্ত করে চেপে ভয়ে মিনমিনিয়ে স্বরে বলল, মামি, আমার গায়ে প্রচুর জ্বর, তুমি একটু আজকে কাজগুলো করে করে না। বাকি কথাটুকু বলতে পারলেও না ইনান। আর তার আগেই রুমি বেগম কম্বলটাকে টেনে নিয়ে ফেলে দেয়। ইনান জ্বরে তেড়ে মেয়েটার ছোট শরীরটা থরথর করে কেঁপে কেঁপে উঠছে। শোয়া অবস্থায় নিজেকে আরো গুটিয়ে নেয় মেয়েটা। রুমি ঝাঁঝালো স্বরে বলল, তোর কত বড় সাহস, আমাকে তুই কাজ করতে বলিস? আমাদের ঘাড়ে খাবি আর আমাকে হুকুম দিবি? বলে ইনানের চুল গুলোকে মুষ্টিবদ্ধ করে ধরে নেয় রুমি। ইনান ব্যথায় ঠুকরে কেঁদে উঠল, মামি, আমাকে মারবেন না, খুব কষ্ট হচ্ছে। কথাটা বলল ইনান তার মামির পা জোড়া আঁকড়ে ধরে। রুমি তার কোনো আপত্তি শুনল না। মেয়েটাকে চর থাপ্পড় মেরে চলেছে। ইনান জ্বরের তেরে কাঁপা কাঁপা কণ্ঠে আবার বলল, আমি আমি সব কাজ করব, মামি, আমাকে ছেড়ে দিন। বলেই মেয়েটা শব্দ করে কেঁদে উঠল। রুমি এবার এবার যেন শান্ত হলো ইনানের মুখ থেকে কথাগুলো শুনে। চুলের মুঠিটাকে ছেড়ে শাসিয়ে বলল, এবার থেকে বাহানা দেওয়ার আগে 10 বার ভাববি, না হলে আজকে যা দিলাম তার থেকে দ্বিগুণ এরপর পড়বো তোর পিঠে, বুঝলে মহারানী? বলে মুখ ঝামটা মেরে ঘর থেকে বেরিয়ে গেল। আর ইনান মেঝেতে বসে কেঁদে যাচ্ছে। এগুলো তার নিত্য সঙ্গী। এমন একটা দিন নেই যখন মারণ না খেয়ে তার পেটে খাওয়া গেছে মার না খেয়ে তার পেটে খাওয়া গেছে। ইনানেই বাড়ির বর্তমান মালিক, কিন্তু ভাগ্য তাকে এ বাড়ির কাজের লোকে পরিণত করেছে। ইনানের পুরো নাম ইনান তালুকদার। বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ধবধবে সাদা। তার পিতার নাম আইমান তালুকদার, মায়ের নাম ঈশিতা তালুকদার। ইনানকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। তখন আইমান ইনানকে কোলে পিঠে করে মানুষ করে। কোনোদিনও বুঝতে দেয়নি মায়ের অভাব। কিন্তু এই সুখ তার বেশি দিন সহ্য হলো না তার কপালে। ইনানের বয়স তখন 12 বছর। তখন আইমান তালুকদার রোড অ্যাক্সিডেন্টে মারা যান।
তখন থেকেই ইনানের জীবন নেমে আসে আত্মীয় নামে বিষাক্ত লোকগুলো সহায়তার বাহানায়। আইমান তালুকদার ছিলেন বাংলাদেশের একজন টপ বিজনেসম্যান। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কি নেই। এই টাকার লোভে হাজির হয় ইতিশার বড় ভাই ইউসুফ তার স্ত্রী সন্তানদের নিয়ে। কিছুদিন ইনানের খেয়াল রাখলেও ও কয়েক মাস যেতেই তাদের আসল রূপ দেখাতে শুরু করে। 12 বছরের ছোট্ট মেয়েটা দিয়ে পুরো বাড়ি কাজ করিয়ে দিতে লাগে রুমি বেগম। তারা হয়ে ওঠে বাড়ির মালকিন। ইনান নাবালক হওয়ায় সব সম্পত্তি মালিক হয় ইউসুফ। সে তালুকদার অফ কোম্পানির কর্ণধার হয়ে ওঠে। বাড়ির রাজকন্যাকে করে রাখে দাসী, যে একবেলা খাবার পেলেও 2 বেলা তা খেয়ে থাকে। এই হচ্ছে ইনানের করুণ জীবন কাহিনী। ইনান তার জীর্ণশীল শরীরটাকে টেনে টেনে নিয়ে চলল বাড়ির সমস্ত কাজ করতে। সে খুব করে প্রার্থনা করে এই জীবন থেকে কেউ তাকে মুক্ত করুক। সে চায় না সম্পত্তি, সে শুধু মুক্তি চায়। সে কতবার বাড়ি ছেড়ে চলে গেছে মুক্তির লোভে। ওই নীল আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণখোলা ভাবে শ্বাস নিতে, কিন্তু মুক্তি মেলেনি। তার আবার ধরে এনেছে এই নরকে। সব সম্পত্তিগুলো লিগ্যাল ভাবে পাওয়ার জন্য 18 বছর হলে ইনান সব সম্পত্তির লিগ্যাল মালিকে পরিণত হবে। তখন ইউসুফ তার কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে করে বাড়ি থেকে বের করে দিবে ইনানকে। রূপনগর ক্লাবের সারি সারি চেয়ার টেবিল রূপনগরে মানুষের কোলাহলে পূর্ণ। সবাই যে যার মতো করে মদ্যপান করছে, আরো চোখে উরুশ বিহানের দিকে তাকাচ্ছে কৌতূহল হয়ে। ক্লাবের বাম সাইডে কোনার টেবিলে বসে আছে রুশ ভিয়ান আর আলী রুশ ভিয়ান। হাঁক ছেড়ে বলল, এই স্টেজটা লয়কার। আমার একখানা রূপসী দে, একদম টাটকা হয়ে যেন, নাইলে এই ক্লাবের আমি সিল করে দিমু। আর শুই না রাগ, রূপসী যেন 2 নাম্বার না হয়। বলেই রুশবিহান আয়েসে সোফায় পা গা এলিয়ে বসে গেল চেয়ারে। জায়গাটা অতিরিক্ত গুমোট হওয়ার কারণে রুশভিয়ানের ফর্সা কপালে লেপ্টে আছে ঘামে ভেজা চুলগুলো, যা মৃদু আলোয় চিকচিক করছে। এক হাত বাড়িয়ে চুলগুলোকে পিছনে ঠেলে দেয়। আলীর দিকে তাকিয়ে বিরক্ত আর অস্থির হয়ে আবার বলল, আজকে মনে হইতেছে রোজা রাখন লাগবে হেতিনদের লাইগা। কখন থেকে বইয়া আছি এই লাল জুটির মোরগের চোখে পড়ে নাই। আমার রূপসীর লাইগা আমার ভিতরটা ফাইটা যাইতাছে। কখন আয়না দিবে তারে। আলী কণ্ঠটাকে খাদে নামিয়ে বলল, হুজুর আইতাছে, একটু বয়েন। কেন তখন থেমে বলল, আমি যাইয়া দেখা আইতাছি। বলে উঠতে নিলে রুশভিয়ান গম্ভীর স্বরে বলল, তোরে আমি যাইতে বইলাছি মাঙ্গের নাতি, তোরে আমি জিগাইতেছি আমার রূপসী কখন আইব, আর তুই আমারে উল্টা কাহিনী বলছিস। বলে রাগী চোখ নিয়ে আলীর দিকে তাকায়। হুজুরে এমন ভয়ঙ্কর চোখ দেখে আলীর প্রাণ যায় যায় অবস্থা। সে এলোমেলো দৃষ্টি ফেলতে লাগলো ভয়ে। এরই মধ্যেই একজন রোগা পাতলা ছেলে কয়টা মদের বোতল নিয়ে হাজির হলো রুশভিয়ানের সামনে। প্রত্যেকটা বোতলের গায়ে লেখা আছে রূপসী, তার পাশে রুশভিয়ানের লুঙ্গি আর শার্ট পরা ছবি। রুশভিয়ান ছেলেটার দিকে তাকিয়ে বলল, এই লটু, আমার রূপসীরে আনতে বুঝি 1 বছর লাইগা যায় তোদের? সে কখন থেকে বৈশা বৈশা আমার পিঠে অবশ হইয়া গেল সেই খবর ওই লাল জুটি ম্যানেজারের আছে। তারে বইলা দে আমার লগে পাঙ্গা, নইলে হেতিরে রূপনগর থাইকা লাথি মাইরা বাইর করমু। এর কলেজেটা মেলা বড় হইছে, কলজাটা মেলা বড় হইছে। এর লাইগা সুদা নিরক ফুয়া আমার শহরে বিদেশি মাল
উঠাবার চাই। তারে বইলে দে, এই রূপনগর ক্লাবে আমার রূপসী ছাড়া কোনো মাল আইব না। বলি একটা সিপি খুলে মুখে পুরো ঢক ঢক করে খেতে লাগলো। রূপসী হলো মজাতীয় তরল পানি। এই রূপসী বাইরে থেকে আনা হয় না, এই রূপনগরের লোক লাগিয়ে তৈরি করা হয়। আর রূপনগরের তৈরি বলে রূপভিয়ান এর নাম রূপসী রাখছে। সাথে নিজের ছবি দিয়েছে লেবেলে। এই মদ ছাড়া রূপনগর শহরে আর কোনো দামি ব্র্যান্ডের মদ আসে না। আমি আগেই বলেছি, আমাদের এমপি দেশপ্রেমিক, তাই বাইরের দেশের জিনিস ব্যবহার করতে নারাজ সে। সেই ছেলেটা রুশভিয়ানের মুখে লটু নাম ধরে বেজায় ক্ষুব্ধ হয়। তার মা কত আদর করে নাম রাখছে লালটু মিয়া। এই বজ্জাত এমপি এসে উল্টেটা পাল্টা নামে ডাকবে তাকে। এই লটু নামটা শোনার পর তার গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে তার সাথে। লালটু মুখটা কাছুমাছু করে চলে যায়। আলী অস্বস্তি গাঢ় হয়ে বসে আছে, তার মুখ ইচ্ছা করছে একটা রূপসী খেতে, কিন্তু ভয়ে বেচারা নিতে পারছে না। এরই মধ্যে রুশভিয়ানের একটা বোতল শেষ, বোতলটাকে মুখ থেকে নামিয়ে কিয়তক্ষণ ঝিম বসে থাকলো। বোঝাই যাচ্ছে এমপি সাহেবের ভালো নেশা ধরছে। এক বোতল রূপসী খেয়ে কিয়তক্ষণ পর চোখ খুলে তাকালো আলীর দিকে। চোখ দুটো অস্বাভাবিক লাল টকটকে হয়ে আছে, মুখে বিকৃত হাসি, এক আঙুল তুলে বলল, আচ্ছা আলী, সব মায়েরা কি খারাপ হয়? কিয়তক্ষণ থেমে আবার বলল, সাব্বাস, খারাপ স্যাহ। কত শখ কইরা দাদা আমারে বিয়া দিল, আর সেই বউ আমার মতো ভোলা ভালা লোকেরে কোঠ অব্দি লইয়া গেলে রে আল্লে। বুঝলে এই বিয়া হইল আমার জীবনের কাল, তাই আজই থাইকা ওয়াদা করলাম, পয়সা থাকলে আর বিয়া করব না। কথাটুকু শেষ করতেই আর একটা রূপসীতে চুমুক বসালে রুশভিয়ান, আর আলী হ্যাবালার মতো বসে বসে তার হুজুরের কথায় ছাই জানাচ্ছে। হুজুরের নেশা যে তুঙ্গে উঠেছে তা বুঝতে বাকি নেই আলীর। রুশভিয়ান আর একটা বোতল শেষ করে আলগোছ ঠোঁটে লেগে থাকা পানিটুকু মুছে দুইটা মদের বোতল বগল দাবা করে টলতে টলতে এগিয়ে গেল এক্সিট গেট দিয়ে। এই দুইটা বোতল রাস্তায় গিয়ে শেষ করবে সে। পিছনে পিছনে এগিয়ে গেল আলী। টলতে টলতে এগিয়ে গিয়ে মুখ থুবড়ে পড়বে, তবুও কারো সাহায্য নিবে না। এতে নাকি তার নিজেকে পরজীবী মনে হবে। এই যুক্তিগুলো কথা মনে করে আলী আড়ালে অ্যাবডালে কত হাসে। সে ভাবে দেশপ্রেমিক হলে ভালো করে হতে হবে। তাহলে কেন তুই মার্জিস গাড়িতে উঠবি? ওটাকে তোর দাদার তৈরি করেছে। তুই উঠবি গরুর গাড়িতে, তখন মনে হবে হ্যাঁ তুই একটা খাসা দেশপ্রেমিক। ওটা তো রূপনগরের তৈরি। কিন্তু এই কথাগুলো মালিকের সামনে বলতে পারে না বেচারা। ভয়ে সব সময় স্তব্ধ থাকে। রাত আনুমানিক 9টা। চারিদিকে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। এই চাদর আলোয় রূপনগর গ্রামের চাষের জমি, মেঠো পথ সবকিছু দৃশ্যমান দেখাচ্ছে। সবাই রূপনগরকে শহর বললেও এটা কোনো শহরের মধ্যে পড়ে না। এটা একটা আজোপাড়ার গ্রাম বৈকি কিছু না। এটা একটা অজপাড়ার গ্রাম বৈকি কিছু না। এই গ্রামে এখনো বেশ জায়গায় বিদ্যুৎ পৌঁছানি। যত দ্রুত চোখ যাবে কাঁচা রাস্তা। ছেলে মেয়েদের পড়ালেখার জন্য মাইলের পর মাইল পার করে পাঠদান নিতে হয়। এত দূর স্কুল কলেজের কারণে অনেক ছেলে মেয়ে অকালে তাদের পড়ালেখার পাঠ চুকিয়ে ছেলেরা ক্ষেত খামারে কাজ করছে। আর মেয়েদের বিয়ে দেওয়া হয় রুশভিয়ান কাঁচা রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে টলতে টলতে এগিয়ে যাচ্ছে বিড়বিড় করতে করতে। একবার করে একটা বোতলে চুমুক বসাচ্ছে। আজকে রুশভিয়ানের শখ হয়েছে হাঁটা, তাই গাড়ি পরিহার করে কাঁচা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে মির্জা মহলের দিকে।
পিছনে পিছনে আছে 7টা মার্সিডিজ কার। সব গাড়ির লাইট অফ, শুধুমাত্র একটা গাড়ি হেডলাইট জ্বলছে, যার জন্য রুশভিয়ানের পথ চিনতে অসুবিধা হচ্ছে না। এই লাইট তার শরীরে পড়ার জন্য তার আকতির বিশাল ছায়া তৈরি হচ্ছে সামনের দিকে, যা দেখতে একদম দৈত্যদের মতো লাগছে। রুশভিয়ান পায়ের প্রতি স্লথ হলো একটা বিশাল বড় বাড়ির সামনে। এটাকে বাড়ি বললে ভুল হবে, এটা হলো প্রাসাদ। বড় লোহার গেটে ময়লাযুক্ত নেম প্লেটের বড় বড় করে লেখা আছে মির্জা মহল। পিছন থেকে গাড়ির তির্যক আলো আসায় রুশভিয়ান নিভু নিভু চোখে নেম প্লেটটার ময়লা দেখে রুশভিয়ানের মুখটা কুঁচকে গেল বিরক্তিতে। মির্জাদের শরীরে যেমন ময়লা থাকে না, তেমন নাম এই লেখাতেও না। পরক্ষণেই কি মনে মনে হাসি ফুটলো, ঠোঁটে ঘাড় ঘুরিয়ে অবশিষ্ট হাতে একটা মদের বোতলের দিকে তাকায়। বোতল মদ নেম প্লেটের ওপরে হর হর করে ঢেলে এক হাত বাড়িয়ে নেম প্লেটে পরিষ্কার করতে করতে বলল, মির্জাদের শরীরে কোনো কলঙ্ক থাকে না, আর থাকবই না। সব লডিদের কাছ থেকে বাইর করব। সারাদিন শুধু বইয়া থাকা এহানি মির্জারা ধুলো বালিতে গড়াগড়ি করতেছে, কই তাদের এহান থেকে তুইলা টানবো। কথাগুলো বলতে বলতে রুশভিয়ান নেমপ্লেটে পরিষ্কার করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রুশভিয়ান গাড়িয়ার আলীর পিছনে প্রবেশ করলো মির্জা মহলে। মির্জা মহলে লোহার গেট পরিয়ে কাঠের বিশাল দরজা জুড়ে বিভিন্ন রকমের কারুকার্য তৈরি করা আছে। প্রতিটি কারুকার্য কি নিখুঁত আর সুন্দর। দরজার দুই পাশে দুটো লাইট মিটমিট করে জ্বলে উঠছে। রুশভিয়ান দরজা এক লাথি মেরে প্রবেশ করলো মির্জা মহলে অন্দর মহলে। প্রবেশ করতে দেখা মিলল এক টুকরো অর্পাথিক জান্নাত। অন্দর মহলে মধ্য সোনালী রঙের টাইলস বসিয়ে রাখা আছে। পুরো অন্দর মহলটা সোনার মতো চিকচিক করছে। মাথার উপরে আছে বিশাল ঝাড়বাতি, যার আলোয় প্রসাদটা আরো সুন্দর লাগছে। উপর দিয়ে চলে গেছে একটা সিঁড়ি। ড্রয়িং রুমে রাখা আছে বিশাল বড় বড় সোফা। রুশভিয়ান কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এইটা কোন মাতালের বাড়ি না, হেল্লাইগা প্রতিদিন মদ খাইয়া বাড়িতে প্রবেশ করবা। কথাটা বলল রুশভিয়ানের মা তারা বেগম। পরনে আটপৌরে শাড়ি, গা ভর্তি গহনা, নাকের নথ। রুশভিয়ানের একদম স্থির হয়ে গেল, পিছনে ঘুরল না সে, একভাবে সামনে তাকিয়ে রইল। যে মানুষটা একটু আগে টলতে টলতে বাড়িতে প্রবেশ করলো, সে মানুষটা শটান হয়ে দাঁড়িয়ে আছে। তারা বেগম তার প্রশ্নের উত্তর না পেয়ে আবার বলল, এই বাড়িতে কেডা তোমারে ডেকেছে? তখন থেমে আবার বলল, এ অন্দর তোমার লাইগা নিষিদ্ধ, কথাটা কানে ঢুকাইয়া লাও, ভুল করেও এই পথ আইবা না। বলেই তারা বেগম চলে গেল ভেতরে। প্রতিটা শব্দ রুশভিয়ানের বুকে শলাকার মতো বিঁধল। চোখ দুটো জ্বলে উঠল আচানক। সে দাঁড়াতে পারল না সিঁড়িতে। উল্টেটা ঘুরে আসতে নিলেই কেউ তার হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরল। রুশভিয়ান ঘাড় না ঘুরিয়ে বলল, ছাইড়া দাও দাদা, আমি আইব না এই মির্জা মহলে। রুশভিয়ানের দাদা আইয়ুব মির্জা একগাল হেসে উঠল। বয়স 70-এর কোঠায়, শরীরের চামড়া ঝুলে গিয়েছে, তবুও তার দাপট কমেনি। এক নামে সবাই তাকে চেনে। চোখে কালো চশমা, হাতে লাঠি, পরনে লুঙ্গি আর ফতুয়া। বলল, মায়ের ওপর অভিমান হইতাছে বুঝি? তুই তো জানোস তারা মদ খাইতে দেখতে পারে না, তবুও তুই কেন বৌমার সামনে মদ খাইয়া আসিস? রুশভিয়ান অসহায় কণ্ঠে বলল, যে মা আমারে সন্তান মানে তার লগে অভিমান মানাই দাদা? ও মানাই না দাদা।
যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।